দলের প্রধান বানিয়ে দিলেন, ওই গণ অধিকারের কথা বলছি আর কি। এবং সেই কিবরিয়া সাহেব আজকে কোথায়? আরেক দলে, ওই দলের এমপি। এবং তিনি কোথায়? তিনি এই দলের সাধারণ সম্পাদক ছিলেন, তিনি এখন আরেক দলের গিয়ে ওখানে ধানের শীষে মার্কায় ইলেকশন করেছেন, 3 নম্বর হয়েছেন। তো এটা যদি বন্দোবস্ত না হয়, আপনি একটা দলের সাধারণ সম্পাদক, আপনি তো একটা দলের সভাপতি, সাধারণ সম্পাদক, স্থায়ী কমিটি, এগুলো কারা? বা তাদের দলে যেটা উচ্চতর পরিষদ, এগুলো কারা হয়? যারা ওই দলের সাথে নিজের জীবন মরণকে, কারণ আপনি বহু মানুষকে স্বপ্ন দেখিয়েছেন, বহু তরুণকে আপনি স্বপ্ন দেখিয়েছেন। আমরা প্রথম কোনো পার্টি বলতে যেটা বোঝে সেটা আমি করছি, আমি এরকম ভণ্ডবস্ত করি না। তাছাড়া আমি কোনো দলের সাধারণ সম্পাদক ছিলাম না। সাধারণ সম্পাদক একটা দলের আপনি যে কোনো একটা পদে থাকা আর সাধারণ সম্পাদক থাকা দুই জিনিস। আচ্ছা, তাহলে আপনি হাসনাত কাইয়ুমদের সাথে ওই ভণ্ডবস্ত করে এখন আপনি অন্যকে, হাসনাত কাইয়ুম নিয়ে আপনার বিরাট মায়া, এটাকে বলে হলো ক্রকোডাইলস টিয়ার, মানে আপনার যে কুমিরীয় কান্না, মায়া কান্না, এই মায়া কান্না না দেখালে বলে। এরপরে দেখেন, না আমি করিনি, আপনি করেছেন, সেটা আমি মনে করাই দিলাম। আচ্ছা, এরপর দেখেন, ওই যে বললো না যে সমাবেশে লোক দেখে টাকা আনছে, এই যে টাকা দিয়ে লোক আনা প্রোগ্রামে, এইটাকে যারা একটা শিল্পে পরিণত করেছিল, সেই দলের নাম হলো গণ অধিকার পরিষদ। তিনি যে দলের সাধারণ সম্পাদক ছিলেন, সেই ভণ্ডবস্ত তিনি করে এসে এখন যেখানেই তিনি লোক দেখেন, প্রথমে বললেন যে এনসিপির প্রোগ্রামে লোক হয় না, আপনি লোক হলে টাকা দিয়ে আনছে, মানে এর বাইরে যে কোনো ব্যাপার থাকতে পারে। তো আজকে আপনার ভাই মহাখালীতে আপনার প্রধানমন্ত্রী প্রোগ্রাম হয়েছে, আমি যদি এখন বলি যেখানে সব লোক আপনি টাকা দিয়ে নিয়ে আসছেন, হ্যাঁ, আমরা তো দেখি প্রোগ্রামের পরে বাসের সামনে দাঁড়িয়ে টাকা পয়সা বিলি হচ্ছে, যে আমি এখন আসলাম, রাস্তায় জ্যাম, এগুলো বলা যায়, কিন্তু এগুলো তো রাজনীতি না। আমি শুরুতে যেই আলোচনাটা করেছি সেটা হচ্ছে রাজনৈতিক সমালোচনা। আপনি চলে গেলেন এনসিপি, জামাত, ওই যে একটা কথা আছে যে মরুভূমিতে উট পাখি বলতে একটা পাখি আছে, ওই পাখি কি হয়, যখন শিকারির তারা খায় তখন অনেক দূর দৌড়ায়, যখন হয়রান হয়ে যায় তখন সে বালিতে মুখ গুজে দেয়। তার ধারণা সে যেহেতু কাউকে দেখছে না, কেউ তাকে দেখতে পাচ্ছে না, তো এই ভণ্ডবস্ত চিফ আর্কিটেক্ট রাশেদের হয়ে গেছে সেই অবস্থা। সারাক্ষণ উনি অন্যকে নিয়ে আছেন। আপনি ভাই, আপনি সরকার, আপনি বলেন আপনি কি করছেন? আপনি ফ্যামিলি কার্ড দেওয়ার নামে একটা ইউএনওদের সম্মান মর্যাদা সব কিছু ভুলুণ্ঠিত করতেছেন। আপনি বলতেছেন যে ইউনূস সরকারের সব কিছু দায় ইউনূস সরকারের, কিন্তু আপনি গ্যাস দিতে পারছেন না, আপনি বিদ্যুৎ দিতে পারছেন না, সেটার দায় হলো উত্তরাধিকার সূত্রে পাওয়া। কালকে আপনি যাত্রাবাড়ি প্রোগ্রামে উদাহরণ দিলেন, সেই প্রোগ্রামে আপনি হয়তো প্রধানমন্ত্রী কিংবা ওনারও এটা ধারণা নাই যে ফ্যান কিন্তু জেনারেটরেও চলে। কালকে আমাদের প্রোগ্রামে কারেন্ট ছিল না, ইলেকট্রিসিটি ছিল না, আমরা এই কারণে হারিকেন সামনে নিয়ে প্রতিবাদ করছি এবং পিছনে আমাদের জেনারেটর দিয়ে ফ্যান চালাতে হয়েছে। এখন ওনার কাছে যদি এই ধরনের কোনো তথ্য থাকে যে এর উল্টো কিছু হয়েছে, উনি পারলে সেটা বলুক। কথা হচ্ছে কি, দেখেন, আমরা নাকি কিংস পার্টি করেছি। এখন কিংস পার্টি যদি আপনি বুঝেন, বা এই ভারতীয় উপমহাদেশে এমনকি সারা বিশ্বের ইতিহাসে সফল কিংস পার্টির যে আপনি যদি 5টা উদাহরণ নেন, তার মধ্যে বিএনপি একটা। কারণ একেবারে ক্ষমতার ছত্রছায়ায় ক্ষমতায় থেকে তৈরি করা একটা দল, কিন্তু তারপরে তাদের একটা পপুলার বেস তৈরি হয়েছে। এটাই হচ্ছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের এক্সেলেন্স, এটা আমরা সবসময় স্বীকার করি। কিন্তু এটা শুরু কিন্তু কিংস পার্টি। এখন কিংস পার্টি মানে কি, যে আমি ভাই এখন বলেন আমি কি ক্ষমতায় আসছি আজকে, তাহলে এটা কিসের কিংস পার্টি? কিংস পার্টি করাই তো হয় যে সামনে ক্ষমতায় আসার জন্য। তা আমরা যদি ক্ষমতায় না আসতে পারলাম, তাহলে এটা কীভাবে কিংস পার্টি হলো? তাহলে হয় তিনি কিংস পার্টি বোঝেন না, অথবা তিনি বন্দোবস্তের মতো এটা কিংস পার্টি নিয়েও এক ধরনের ভুল ধারণা বা ভুল বিভ্রান্তির মধ্যে আছেন। এরপরে ধরেন উনি বলেছেন যে 18 মাস আপনারা ক্ষমতায় ছিলেন, এটা বললেন না? মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব, যিনি একজন বর্ষিয়ান রাজনীতিবিদ, বর্ণাঢ্য রাজনৈতিক ক্যারিয়ার, এই দলের দীর্ঘদিন, এখনও মহাসচিব, হয়তো কিছুদিন পরে থাকবেন না, সামনে আমাদের মহামান্য রাষ্ট্রপতি হতে যাচ্ছেন বলে মনে হচ্ছে। তিনি কিছুদিন আগে সাক্ষাৎকার দিয়েছেন, এই 4 আগস্ট কিংবা 3 আগস্টে প্রথম আলোতে। কী বললেন উনি? যে উনারা ক্যান্টনমেন্টে গিয়ে সকল রাজনৈতিক দল মিলে সিদ্ধান্ত নিয়েছে যে এরকম একটা অন্তর্বর্তী সরকার হবে। তাহলে এই ছাত্রদের দাবি কী ছিল, ছাত্রদের প্রস্তাব কী ছিল মাননীয় প্রধান? এবং উনি বলেছেন যে ছাত্ররা বলেছিল যে জাতীয় সরকার করতে আমরা রাজি হইনি, এটা ওনার বক্তব্য। তাহলে আপনারা সেটা করতে দেন না, অন্তর্বর্তী সরকারটা হলো আপনাদের ব্রেইন চাইল্ড। আপনি এখন বলছেন যে এটা হলো এনসিপির সরকার, ওখানে আপনাদের নাহিদ ইসলাম সাহেব ছিলেন। নাহিদ ইসলাম সাহেব কয়দিন ছিলেন? ফেব্রুয়ারিতে এই সরকার হয়েছে, সে বের হয়ে আসছে আপনার না, সরকার হলো আপনার আগস্টের পরে, আর সে বের হয়ে আসলো ফেব্রুয়ারির ইয়েতে, 6 মাসের মধ্যে। 6 মাস থেকে সে মহা শক্তিধর উপদেষ্টা হয়ে গেল। আর যাকে আপনি পররাষ্ট্রমন্ত্রী বানাইলেন, যে সরকারের নিরাপত্তা উপদেষ্টা ছিল, এক ফ্ল্যাগ উড়িয়ে উনিয়ে শপথ নিতে গেলেন, আরেক ফ্ল্যাগ নিয়ে উনি বেরোলেন। বাংলাদেশে যিনি 1 সেকেন্ডের জন্য এই ট্রানজিশন সময়ে যে ব্যক্তি 1 সেকেন্ডের জন্য ক্ষমতা শূন্য ছিলেন না, তিনি হচ্ছেন সেই ব্যক্তি, এবং তিনি হলো মাস্টার মাইন্ড সব কিছুর। এই যে লন্ডন মিটিং, সেখান থেকে এসে দুই দল না, দেখেন 2 দল বলে ফেলেছি কেন? কারণ এটা পৃথিবীতে নজিরবিহীন। দল এবং সরকারের কোনোদিন এভাবে বিবৃতি হয় না, কিন্তু সেটা কিন্তু আমরা তাও কি লন্ডনে গিয়ে একটা দেশের প্রধান উপদেষ্টাকে জিম্মি করে, এই যে যমুনার সামনে আপনাদের নয়ন, আপনাদের ইশরাক, তারা আন্দোলন করলো, জিম্মি করলো প্রধান উপদেষ্টাকে, তার অসুস্থ স্ত্রী, তখন তারা ভয় পেয়ে গেলেন এবং তাদেরকে আপনার লন্ডন নিয়ে বাধ্য করলেন। কি হলো? সরকার এবং রাজনৈতিক দল। পৃথিবীতে আপনি এরকম কোনো উদাহরণ দেখাতে পারবেন না। তাকে দেখেছি অসংখ্যবার তিনি রাষ্ট্র সংস্কার আন্দোলনের রাজনীতি করেছেন। তিনি এখন অস্বীকার যান, এর কারণটা না, অস্বীকার যাওয়ার কোনো কারণ নেই। আমার কোনো পদ ছিল না, দেখেন কোনো পদ ছিল? আপনার মতো সাধারণ সম্পাদক পদ ছিল? পদ ছিল কি না ছিল সেটা
হ্যাঁ, আমি তো রাজপথে ছিলাম, আমি আপনাকে দেখেছি রাজপথে, আমি আপনাকে কখনোই দেখি নাই, তবে রাষ্ট্র সংস্কার রাজপথে আন্দোলনের দেখেন অফিসে নাই? আমি দেখেছি। আপনাকেও কেউ দেখা যায় না কখনো, পুলিশ দেখলে আপনি সবার আগে দৌড় দিতেন, এটা আপনার দলের নেতাকর্মীরা বলে। ভাই, মিডিয়া দেখলে সবার আগে, পুলিশ দেখলে সবার পরে। টকশো থেকে দৌড় দিবেন না বলেন, আমি চাই না আপনি দৌড় দেন, না বলেন, আপনি আপনার দৌড়ানো শুরু করলে আপনি টকশো থেকে দৌড় দিবেন, আমাকে তো চিনেন আপনি, আপনার দৌড়ানো অভ্যাস, আপনার আমাকে চেনা উচিত, আমিও চিনি ভাই। এখন আপনি রাজনৈতিক সচিব হয়েছেন দেখে আপনি গলার 15 দিন রাশেদ খান রিমান্ডে মার খেয়ে নির্যাতনের শিকার হয়ে এখানে এসেছে। না, আপনি আপনার দলের নেতাকর্মীরা, আপনি কদিন জেলে গিয়েছেন? আপনার ছাত্র সংগঠন, আপনি জেলে গিয়েছেন কখনো? আপনার নেতা জেলে গেছে, এটা কি একমাত্র ক্রাইটেরিয়া? কোন রিমান্ডে নির্যাতন করেছে? আপনার নেতা গেছে? আপনি আমার সম্পর্কে প্রশ্ন করার আগে আপনি যে দলে গিয়েছেন না, আপনার দলের যে প্রধান নেতা এবং সেকেন্ড নেতা, সে আমার কর্মী ছিল, আমার সাথে রাজনীতি করেছে। খুব ভালো, কথাবার্তা কম করে বলার আগে সাবধানভাবে বলবেন। কর্মীরা ওদেরকে আমরা হাতে ধরে তৈরি করেছি। ও তাই তো কি আপনারা ফেল করছেন, তারা কি মিথ্যা বলছি আমি? আপনারা ফেল করছেন, তারা উঠে আসছে। ফেল করছি মানে কি? আপনাদের আমরা সফল করেছিলাম বলে তারা 24 আবার নেতৃত্ব দেওয়ার সুযোগ আপনাদের লজ্জা থাকা উচিত। আপনি এখন বলেন কোন দুনিয়ায় ছিলেন? জীবনে কোনো জেল খাটেন না, মার খাননি, এখন বিশাল বিপ্লবী সেজেছে, তাই না? না, আমি রাশেদ খানকে চিনেন না? এই টেলিভিশন হাউসের প্রত্যেক সাংবাদিককে জিজ্ঞেস করেন, হুইজ রাশেদ কেন খান? আমার সাংবাদিক জিজ্ঞেস? আমি দেখি আপনি আবার আমার সময় আপনাকে আমি দেখি, আমার চিনেন না? আপনাকে আমি আমার সাথে করে প্রশ্ন করবেন। আপনাকে কখনো আমি রাস্তায় পাই নাই তো। 2 দিন হয়েছে আপনাকে আমি রাজনৈতিক সচিব হয়েছে, সংস্কার এত আন্দোলন বলা অফিসে চান না। 2 দিন হয়েছে মাত্র রাজনৈতিক সচিব হয়েছে। আমি কথা বলার সময় আপনি কেন না, আপনি আমার সঙ্গে আপনার কথা বলার সময় কেন? আমি কাউন্টার দিয়েছি, আপনি তো বলেন, শুরু আপনি করলেন। আপনার কথা বলেন। তাই না? বন্দোবস্তের কথা বললেন, তো আমি বন্দোবস্তের কথা তো শুরু করলাম। রাষ্ট্র সংস্কার আন্দোলন হাসনাত কায়েম সাহেব তো আপনার কাছে একজন খুব ভালো মানুষ ছিল, তার সাথে রাজনীতি কেন করলেন না? তাই না? পাইছেন যে এই যে নাহিদ আসিফরা তারা একটা মানে অভ্যুত্থান নেতৃত্ব দিয়েছে, ঠিক আছে, এটা তো আমাদের জন্য গর্বের বিষয় যে আমাদের সাথে রাজনীতি করেছে আমাদের সহযোদ্ধারা। আমরা যেটা 18 সালে কোটা আন্দোলন সফল করেছিলাম নুরুল হক নূর সহ আমাদের নেতৃত্বে, ঠিক আমাদের যারা জুনিয়র ছিল, যারা আমাদের সাথে রাজনীতি করেছে, আমরা তো ছাত্র না রে ভাই, আমরা তো জাতীয় রাজনীতি করতাম। আমাদের সেই সহযোদ্ধারা তারা পরবর্তীতে আপনার 24-এর এই কোটা সংস্কার আন্দোলনের নেতৃত্ব দিয়েছে, হাসিনা হত্যাযজ্ঞ শুরু করলে গণঅভ্যুত্থান হয়েছে। এখন আপনি যদি বলেন যে এটা মেটিকুলাস ডিজাইন, তাহলে তো এটা জনগণ আপনাকে বাটপার বলবে। এইটা কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে হাসিনা যে সময় হত্যা চালিয়েছে, এই হত্যার প্রতিবাদে রাজনৈতিক দলগুলো, এদেশের জনগণ নেমে আসার কারণে গণঅভ্যুত্থান সংগঠিত হয়েছে। আপনি কি করলেন? আপনি গণঅভ্যুত্থান সফল হওয়ার পরে আপনি নিজেই বলেছেন ডক্টর মোহাম্মদ ইউনূসকে আপনি রাজি করিয়েছেন। এখন আপনি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবের কথা বলছেন, তার কি কথা শুনছিলেন? আপনি নাহিদ ইসলাম তিনি শপথ নেওয়ার আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে এবং যেখানে সাংবাদিকদের অফিস, ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে আপনার সাংবাদিক সমিতি রয়েছে, সেই অফিসে তিনি প্রেস ব্রিফিং করে বলেছিলেন যে এই সরকার গঠিত হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 6 সদস্যের লিয়াজু কমিটি, তারা যাচাই বাছাই করে এই সরকার গঠন করেছে, এই উপদেষ্টা পরিষদ গঠন করেছে। এখন আপনি বলছেন মির্জা ফখরুল সাহেব নাকি এই কথা বলেছে। মানে দেখেন, এনসিপির লোকজন টকশোতে এমন বয়ান দাঁড় করায়, এত আত্মবিশ্বাসের সহিত মিথ্যাচার করে যে আপনি এটা বিশ্বাস করতে বাধ্য হবেন। এই যে টকশোগুলোতে আমরা দেখি যে এই তুষার সাহেবরা মানে এমন লোকগুলোর সাথে যায়, সেই লোকগুলো ঠিকমতো কাউন্টার দিতে পারে না, মানে আমাদের লোকই। এই জন্য তারা সেখানে গিয়ে উস্তাদ সাজেন, মানুষ তাদের প্রশংসা করে। এবং রাশেদ খান যে সময় তাদের ওই আসিফ মাহমুদের এপিএস এর দুর্নীতি আর আসিফ মাহমুদের কেলেঙ্কারিগুলো তুলে ধরে, আমার প্রশ্ন হলো যে আসিফ মাহমুদ 1 সপ্তাহ অধিক দুবাই গিয়ে বসেছিল, বেসরকারি সফর, ক্রিপ্টোকারেন্সিতে কত কোটি টাকা রেখেছে সেটা তদন্ত হওয়া দরকার না? বলেন, করেন না কেন আপনারা? করতে হবে তো, কেন করে না সেটা বলতেছি, সেটা আসবো। এরপরে তার এপিএস এর কেলেঙ্কারি কি নাই? নাহিদ ইসলামের পিওর নগদের কেলেঙ্কারি কি নাই? সেই সময়কার সব গণমাধ্যম মিথ্যা। হাসনাত এবং সার্জিসের ডিসি নিয়োগের কেলেঙ্কারি নাই? সেটাও কি মিথ্যা? মানে সবগুলো অভিযোগ আসলে আপনার বিরুদ্ধে, এবং আপনি এখন বলেন সব মিথ্যা। করে না কেন আমি বলি আপনাকে। ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশে যে পরিস্থিতি সৃষ্টি করেছিল, বিএনপি সরকার মাত্র দায়িত্ব গ্রহণ করেছে না, এখন তারা এই যে প্রায় পতনের হুমকি দিচ্ছে, এবং সরকার যাতে সফল না হয় সেজন্য তারা মাঝে মধ্যে বলে যে আমরা পদত্যাগ করব, তাই না? এখন দেখেন, এই মুহূর্তে জামাত এমন একটা অবস্থায় গিয়েছে তাদের অদক্ষতার কারণে যে তারা আসলে এনসিপি ছাড়া চলতে পারতেছে না। তো সরকারকে অনেক বিষয়ে কৌশলগত ভূমিকা রাখতে হচ্ছে। এনসিপি দুর্নীতি করেছে কি করে নাই? এই যে ঐক্যমত কমিশনে ইফতিখারুজ্জামান ছিল না, সেই টিআইবি কি বলেছে যে অন্তর্বর্তীকালীন সরকারের সময় সব থেকে বেশি ঘুষ এবং তদবির বাণিজ্য এবং এই দুর্নীতি হয়েছে। আপনাদের লোক বলতেছে দুর্নীতি হয়েছে, সব থেকে বেশি হয়েছে, আওয়ামী লীগের তুলনায় বেশি হয়েছে। আপনারা নিজেদেরকে ফেরেশতা মনে করার কিছু নাই। শোনেন, এরপরে তিনি আরো বললেন, শোনেন আমি শেষ করি, তার পয়েন্টগুলো উত্তর দিই। পয়েন্টগুলোর উত্তর একটু পরে নেই, কারণ পরের পর্বে তাহলে কথা বলার সুযোগ পাওয়া যাবে না। আমি পয়েন্টের উত্তরে আসবো। আর যেহেতু আপনি স্বীকার করেছেন জামাত এখন এনসিপি ছাড়া চলে না, তার মানে এনসিপির একটা অবস্থান তৈরি হয়েছে নিশ্চয়ই। সেই জায়গাটা আসি, একটা উত্তর নিব অবশ্যই, একটা ছোট বিরতি নিয়ে আসি। দর্শক আপনারা আমাদের সঙ্গে থাকবেন, আপনারা আছেন প্রযুক্তি বাংলাদেশ।
আমন্ত্রণ আরব প্রযুক্তি বাংলাদেশে। আমাদের সঙ্গে অতিথি হিসেবে স্টুডিওতে আছেন প্রধানমন্ত্রী রাজনৈতিক সহকারী রাশেদ খান এবং এনসিপি যুগ্ম আহ্বায়ক সারওয়াত তুষার। রাশেদ খানের অনেকগুলো প্রশ্নের উত্তর বোধ পাইনি, পেয়ে তারপর সারওয়াত তুষারের কাছে যাই। দেখেন, 2 নম্বরে তিনি বললেন যে গণ অধিকার পরিষদ টাকা দিয়ে লোক আনতো এবং আমি গণ অধিকার পরিষদ ছেড়েছি। তো এই ছাড়ার হিসাব যদি করেন তাহলে এনসিপির অধিকাংশ নেতাই তো মা এবং বাপ ছেড়ে আসা, মানে মূল দল ছেড়ে আসা। তো সেই জায়গায় আসলে আমার নিয়ে কথা বলতে লাভ নেই। আমি তো বিএনপিতে জয়েন করেছি নুরুল হক নূরের সাথে আলোচনার ভিত্তিতে, এবং আমি যদি নুরুল হক নূর বা হাসান মামুনের সাথে আলোচনা না করে কোনো একটা দলে যোগদান করতাম, সেটা নিয়ে আপনি প্রশ্ন তুলতে পারতেন। কিন্তু আমি আলোচনা করেছি, মনে করেন যে আমার সাথে মতাদর্শিক ভিন্নতা তৈরি হচ্ছে, তো আমি কি আসলে সেটি নিয়ে আলোচনার ভিত্তিতে আমার যেখানে ভালো লাগে আমি কি সেই স্বাধীনতা রাখি না? অবশ্যই রাখি। আচ্ছা, আমি কথার উত্তরের ফাঁকে যেটা আসলে বলা দরকার, দেখেন আজকে যে ধরনের ঘটনা কুষ্টিয়াতে ঘটেছে, নুরুল হক নূর এটি নিয়ে ফেসবুকে পোস্ট করেছে, সেখানে আপনার জামাত শিবিরের নেতাকর্মীরা, মানে আমির হামজার যে নেতাকর্মী আছে, তারা গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের উপরে রামদা চাপাতি নিয়ে হামলা চালিয়েছে। এবং নুরুল হক নূর তার ফেসবুকে একটি পোস্ট করেছে, সেখানে তিনি উল্লেখ করেছেন যে জামাত শিবিরের নেতাদের এই যে নগ্ন হামলা, রক্কাটা যে অভ্যাস শোনা যায় তাদের নামে, সেটা তারা আবার শুরু করেছে। এবং এটি নিয়ে আমার মনে হয় যে এনসিপিও জানে যে কী ধরনের ঘটনা ঘটেছে। দেখেন, তো আমি এটা মাঝখানে অ্যাড করলাম যে আজকে জামাত শিবির, দেখেন ওয়েট করেন, এর আগে জামাতের সেক্রেটারি জেনারেল এনসিপি সম্পর্কে কী বলেছিল? বাপের থেকে বেশি বাড়তেছেও না। এবং আমরা দেখেছি যে ছাত্র সংসদ নির্বাচনে এনসিপি যারা প্রার্থী ছিল, মানে এনসিপি ছাত্র সংগঠনের আব্দুল কাদের থেকে শুরু করে তাদেরকে কিভাবে ষড়যন্ত্র করে হারানো হয়েছে। আমি বলছি ষড়যন্ত্র করে। জামাত শিবির এনসিপির বিরুদ্ধে এমন ষড়যন্ত্র হাতে নিয়েছিল যে তাদের অধিকাংশ নেতৃবৃন্দকে এনসিপিতে যুক্ত করিয়েছে। এখন এনসিপির মোটামুটি 80% নেতাকর্মী জামাত এবং শিবিরের নেতা এবং কর্মী, তারা একসাথে জামাতও করছে, একসাথে এনসিপিও করছে। অর্থাৎ জাতীয় নির্বাচন বা যে কোনো নির্বাচনে এমন কোন তালিকা আছে একসঙ্গে 2 দল করছে? আছে তো শোনেন, যারা করতেছে এটা বলতে গেলে তো সময় লাগবে। যারা করতেছে তাদের কেন্দ্রীয় কমিটির স্ট্রাকচার এরকম, 100 জনের কেন্দ্রীয় কমিটিতে সেখানে সরোয়ার তুষারদের মতন 20 জন আছে, বিভিন্ন দল থেকে এসেছে বা একটু স্বতন্ত্র মানা, আর 80 জনই জামাত এবং শিবিরের সাবেক কর্মী। আরও কিছু নতুন যুক্ত হয়েছিল, ডাক্তার জারাদের মতন, অনিক রায়দের মতন, তারা কিন্তু দল ছেড়ে চলে গেছে। তো সব মিলিয়ে এখন মোটামুটি 80% জামাত এবং শিবিরের কর্মী দিয়ে এনসিপি গঠন করা হয়েছে। এই জন্য আমি প্রায় বলি যে জামাতের মস্তিষ্ক দ্বারা এনসিপি পরিচালিত হচ্ছে। এবং জাতীয় নির্বাচনের আগে দেখেন যে বিএনপির সাথে যাওয়ার জন্য এনসিপি জামাতের বিরুদ্ধে এমন কোনো কথা নাই বলে নাই। বিএনপি যে সময় 4টা আসনের অফার দিল তখন তারা জামাতের সাথে গেল। এখন জামাতের সাথে গিয়ে প্রতিনিয়ত বিএনপি বেশিং করতেছে। তো এইটা কি নতুন বন্দোবস্তের রাজনীতি? যেটা তুষার সাহেব আমাকে বললেন যে আমি মানে বন্দোবস্তের রাজনীতি করতেছি। আর জামাত ইসলাম তো বাংলাদেশে ঐতিহাসিকভাবে সেই 47 সাল থেকে বন্দোবস্তের রাজনীতি করে এবং এটা প্রতিষ্ঠিত। আপনাদের নিয়েও তারা প্রতারণা করেছে, ভণ্ডবস্ত করেছে। আমি সেটাই বলছি যে এনসিপি প্রকৃতপক্ষে বাংলাদেশে নতুন বন্দোবস্তের সূচনা করেছিল এবং সেই সম্ভাবনা দেখে অনেকে যুক্ত হয়েছিল। যে সময় এই জামাতের ভণ্ডবস্তের সাথে এনসিপি যুক্ত হয়েছে, এনসিপি আর নতুন বন্দোবস্ত আছে, এনসিপি জামাতের ফাঁদে পড়ে এখন ভণ্ডবস্তের রাজনীতি করছে। 3 নম্বর হলো, দেখেন বিএনপি কিংস পার্টি, তিনি বললেন বাংলাদেশে সিপাহী জনতার বিপ্লবের মধ্য দিয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তিনি দায়িত্বে এসেছিলেন, এদেশের জনগণ তাকে ওই দায়িত্ব দিয়েছিল এবং ওই দায়িত্ব পেয়ে তিনি বাংলাদেশের রাজনীতিকে নতুনভাবে শুরু করেছিলেন, এমনকি আরও অন্যান্য দলকেও রাজনীতি করার সুযোগ দিয়েছিলেন, সেটা ইনক্লুডিং জামাত ইসলাম। সুতরাং তাকে নিয়ে আপনি এই ধরনের মন্তব্য করতে পারেন না যে বিএনপি কিংস পার্টি, বরং এদেশের জনগণ আন্দোলন সংগ্রাম করে তাকে দায়িত্ব দিয়েছিল। হ্যাঁ, এক মিনিটে শেষ করি। নাহিদ ইসলামের ওই সুযোগটা ছিল। নাহিদ ইসলাম যদি মনে করতেন তিনি প্রধান উপদেষ্টা হবেন, আমরা ওয়েলকাম জানাতাম। কিন্তু তিনি ফ্রান্স থেকে এমন একজন মানুষকে তিনি উপদেষ্টা বানালেন যিনি 18 মাসে কতটুকু সংস্কার করতে পেরেছেন সেটি নিয়ে নানান ধরনের প্রশ্ন আছে এবং এই প্রশ্ন এখন এনসিপি এবং জামাত ইসলাম করছে, অন্তর্বর্তীকালীন সরকারের তারা প্রতিনিয়ত সমালোচনা করছে। আচ্ছা, সর্বশেষ বলি, দেখেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর নাকি কয়েকদিন আগে একটি সাক্ষাৎকারে বলেছে ছাত্ররা জাতীয় সরকার গঠন করতে চেয়েছিল এবং এই বিষয়ে বিএনপির বিরুদ্ধে নাহিদ ইসলাম সহ তাদের নেতৃবৃন্দ প্রায়ই অভিযোগ করে থাকে। আমার কথা হলো, যে গণ অভ্যুত্থানের ঘোষণা জনগণের দাবির প্রেক্ষিতে নাহিদ ইসলাম দিল, সেই নাহিদ ইসলামের কি ক্ষমতা ছিল না জাতীয় সরকার গঠন করা? আপনি জাতীয় সরকার গঠন করলে তো আপনি এতগুলো উপদেষ্টা আপনি বানাইতে পারতেন না। আপনি নিজেই বলেছেন যে এই উপদেষ্টা পরিষদ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের
লিয়াজু কমিটির 6 জন যে সদস্য তারা গঠন করেছে। তার মানে কি? তার মানে ওই সরকারটাই ছিল পুরোপুরি এনসিপির সরকার। আপনি জাতীয় সরকার গঠন করলে সেটা বিভিন্ন দলের মধ্যে ভাগ হতো, এই ভাগটা আপনি করতে চাননি। স্টেক হোল্ডারের যে ন্যায্যতা সেটা আপনি আসলে বন্টন করতে চাননি, যে কারণে আপনি নিজেই অন্তর্বর্তীকালীন সরকার গঠন করেছেন। এখন আপনি দলগুলোর উপর দায় দেন। আচ্ছা, অধ্যাদেশ বাতিলের কথা বলেন, দেখেন এই স্যার অধ্যক্ষের কাছ থেকে নেই, তারপর একটু শেষ সময় পেলে আবার আপনার কাছে আসবো। কিছু অধ্যাদেশ নিয়ে পর্যালোচনা চলছে। জি স্যার অধ্যক্ষ, দেখেন ধরেন আমার কথা উদাহরণ দিই, আমি 2018 সালে কোটা আন্দোলনের ধরা যাক সামনের সারি কেউ ছিলাম, এবং আমি শেষ পর্যন্ত আন্দোলনটা শেষ করেছি। ফ্যাসিস্ট শেখ হাসিনা, যিনি অবৈধ প্রধানমন্ত্রী, ততদিনে অবৈধ প্রধানমন্ত্রী হয়ে গেছেন, অসংখ্য গুম করেছেন, শাপলা ম্যাসাকার করেছেন, পিলখানা হত্যাকাণ্ড ঘটিয়েছেন, ক্রস ফায়ার করছেন, ডিজিটাল নিরাপত্তা আইনে মানুষ বন্দী করছেন, টাকা লুট করছেন, নির্বাচনী ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছেন, ওই শেখ হাসিনাকে আমি মাদার অফ এডুকেশন ঘোষণা দিয়ে আমি আন্দোলনটা শেষ করেছি। এবং এটাতে আমার জাতিকে আমি কর্মী বলছি খুব গর্ব করে। আমি হইলে মানে যে কোনো মর্যাদা সম্পন্ন ব্যক্তি হলে আসলে লজ্জিত হওয়ার কথা যে আমার কর্মীরা আমার ভণ্ডবস্তে, যে আমি যেহেতু মাদার অফ এডুকেশন ঘোষণা করলাম, আমি যেহেতু এই আন্দোলনে আপোষ করলাম, এবং 18 সালেই তো শেখ হাসিনা পতন হওয়ার কথা, সেটা যেহেতু আমি করলাম না, বরং আমি মাদার অফ এডুকেশন ঘোষণা করে দিলাম, আমার যারা রাজনৈতিক কর্মী মানে যাদের রাজনৈতিক বুঝ আছে তারা আমাকে প্রত্যাখ্যান করে ছেড়ে দিয়ে চলে এসছে। এখন আমি জায়গায় বেজায়গায় ওই হতাশা ঢাকতে, ওই ব্যর্থতা ঢাকতে আমি বলি যে এরা আমার কর্মী ছিল। তো আমার যদি লজ্জা থাকে আমি তো এটা কোনোদিন মুখে উচ্চারণ করবো না যে আমার কর্মীরা আজকে গণ অভ্যুত্থানের টপ নেতা। যখন তারা আপনার ওই উপদেষ্টা হিসেবে শপথ নিচ্ছে, তখন সেই প্রোগ্রামে আমি গিয়ে ডিনার খেয়ে আসছি। আমার তো মানে মর্যাদা সম্পন্ন মানুষ হলে ডিনার কোথায়, আমি সেদিন কোথায় গিয়ে কান্নাকাটি লুকাইতাম সেইটা আমি ব্যবস্থা করতাম বা খোঁজ করার চেষ্টা করতাম। সেটা না করে আমি এখন সব জায়গায় গিয়া সারের মতো চেঁচাচ্ছি যে আমার কর্মী ছিল। এটা কি গর্ব না লজ্জা, সেটা আগে ভেবে দেখা দরকার। এটা হলো 1 নম্বর জিনিস। দ্বিতীয়ত হচ্ছে আপনার, উনি বললেন যে এই আজকের যে ঘটনার কথা বললেন যে কোনো হামলা নিন্দাজনক, এটা তো অবশ্যই, এটা তো বলার অপেক্ষা রাখে না। আমরা বলেছি রাজনীতিতে সহিংসতা করা যাবে না, কিন্তু কয়েকদিন আগে যখন হবিগঞ্জে আমাদের উপর হামলা হলো তখন এই রাশেদ খান বলেছেন যে এটা আমরাই ঘটিয়েছি। যখন ঝালকাঠিতে আপনার আপনার নাসিরের উপর হামলা হলো তখন বলেছেন নাসির এই হামলা করিয়েছে। আমি কোথায় বলেছি? ঠিক আছে, আপনি এগুলো কন্টিনিউয়াসলি বলেন। এবং সে না আপনি এবং সে বলেছে এই যে আমাদের একটা ছেলের চোখে আঘাত পাইছে এবং তার আসলে দৃষ্টিশক্তি, উনি এই স্টুডিওতে বসে বলেছেন যে স্থানীয় বাসিন্দারা এই কাজটা করেছে। উনি কিন্তু তখন এটা কাইন্ড অফ জাস্টিফাই করেছেন এবং উনি এটা বলেছেন যে নাসিরউদ্দিন পাটোয়ারিকে ছাড়া আসেন তাহলে হামলা হবে না। মানে তার মানে হচ্ছে যে নাসিরউদ্দিন পাটোয়ারিতে গেছে এবং হামলা হয়েছে, এটা ওইটার মাস্টারমাইন্ড হচ্ছে তিনি এই হামলাগুলো করিয়েছেন। ঠিক আছে, আজকে তিনি সুতরাং হয় এই গালিগালাজটা বন্ধ করেন অথবা তাকে বাদ দিয়ে আসেন। আজকে জামাত বলতে পারে যে ওই এলাকার লোক সংক্ষুব্ধ হয়ে গণ অধিকার মানুষজন মারছে, এটা কি বিশ্বাসযোগ্য হবে? তো এটার ক্ষেত্রে কিন্তু বিশ্বাসযোগ্য না। জামাত তো বলেছিল বাপের থেকে বেশি বাইরে না, কত না সেটা আরেক জিনিস, সেটার সাথে এটা জামাত দাবি করেছে তারা গণঅভ্যুত্থানের মাস্টারমাইন্ড। যে কোনো কিছু ঢুকায় না, যেটা পয়েন্টে থাকেন, টপিকে থাকেন, যে আপনি হবিগঞ্জে হামলা এলাকাবাসী করছে আর কুষ্টিয়ার হামলা জামাতের নেতাকর্মী করছে, এটা হচ্ছে তার লজিক। এবং নাসিরউদ্দিন পাটোয়ারিকে ছাড়া আসেন প্রোগ্রাম করতে দেব, তার মানে নাসিরউদ্দিন পাটোয়ারি গেলে হামলা কারা করছে? এই রাশেদ খান করছে, কিংবা এই যে আরেকজন বিমান প্রতিমন্ত্রী না কি মন্ত্রী জামালপুরের, তিনিও একই কথা বলেছেন। এরা হলো এই হামলাগুলোর উস্কানিদাতা, নির্দেশদাতা, এটা তারাই প্রমাণ করে দিয়েছে। ঠিক আছে, ওরা এগুলো বলেন কেন? একটু মার্জিত ভাষায় কথা বলা শেখেন। আরে ভাই আপনি 2 দিন ধরে সরকারে গিয়ে এত জ্ঞান দিয়েন না, কি জ্ঞান দেন? এত জ্ঞান দিয়েন না ভাই, আপনি কি শব্দ উচ্চারণ এত জ্ঞান দেন, এরাও বলা যাবে না। আপনার কাছ থেকে ভাষা শিখতে হবে নাকি এখন? মানে আপনার কাছে আপনি কি ভাষা বিজ্ঞানী? আপনার কাছে ভাষা শিখতে হবে, ভাষা শিখতে হবে, সভ্যতা শিখতে হবে, সবই আপনার কাছে শিখতে হবে। অবশ্যই এত গরম দেখায় না রাশেদ, বহু মানুষ সরকারে ছিল আজকে দেশ থেকে পালাই গেছে। এমন ভাষায় কথা বলেন মনে হচ্ছে যে আমি আপনার বন্ধু ছিলাম বা অন্য একজন মন্ত্রী আপনার বন্ধু ছিল কেন? এই যে আপনি মন্ত্রীদেরকে শুধু নাম উচ্চারণ করেন। আমি কোথায় নাম উচ্চারণ করলাম? আমি তো বললাম বিমান প্রতিমন্ত্রী। আমি বললাম বিমান প্রতিমন্ত্রী। না বলেন কোথায় আমি নাম উচ্চারণ করছি? নাসিরউদ্দিন পাটোয়ারি বলেন কোথায় নাম উচ্চারণ করছি? না হঠাৎ করে গালি কোথায় নাম উচ্চারণ করলাম? আমি তো সাক্ষী। আপনি যদি মনে বিমান প্রতিমন্ত্রী পাটোয়ারি হবেন তাহলে আপনার না, আমার তো নাসিরউদ্দিন পাটোয়ারি দরকার নাই। আপনি ঠিক করেন আপনি কি হবেন? আপনিও তো কি ভাষাগুলো আছে দেখছেন না? আমি কি বলেন কোন ভাষা? আমি বলছি আপনার কাছে ভাষা শিখবো। আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাষা বিজ্ঞানের অধ্যাপক। এখানে দাঁড়িয়ে আমার সামনে তো আগাগোড়া মিথ্যা, আপনি আরেকজনকে মিথ্যা বলতেছেন। আমার আগাগোড়া আপনি তো পুরো তথ্যই মিথ্যা দিলেন। বললেও কিছু নাই, মিথ্যার উপর তো দাঁড়িয়ে আছে। না আপনার রাজনীতি আছে, রাজনীতি থাকলে আজকে আরেক দলে গিয়ে আমি ওই রাজনৈতিক সহকারী হয়ে নিজের রাজনীতি করতেন। আরেক দলে গেছেন, নিজের দল রেখে। শুনেন, নিজের দল রেখে যে আরেক দলে যায়, তার কাছে লজ্জা থাকলে এত কথা আপনি বলেছেন জামাতের নেতৃত্বকে দেশের মানুষ গ্রহণ করবে না। লজ্জা থাকলে জামাতের নেতৃত্বকে আপনারা গ্রহণ করতেন না। জামাতকে এই দেশে প্রতিষ্ঠা করতে গলায় দেওয়া দরকার ছিল। নাহিদ ইসলাম যখন এই কথা বলল, এই কথা বলার পরে কিভাবে নাহিদ ইসলামের সাথে যখন আপনারা ছিলেন তখন এগুলো মনে ছিল না? জামাতের সাথে ছিল কখন? জামাতের নেতৃত্ব ছিল। আপনি
গণঅভ্যুত্থান মন্ত্রী দেন নাই, মন্ত্রী বানান নাই, নাহিদ ইসলাম মন্ত্রী বানান নাই, তখন মনে হচ্ছে না ফ্ল্যাগ দেন নাই, দিয়েছিল জামাত, নেতৃত্ব দিতে হবে কেন, রাখছেন কিনা, তাদেরকে আপনি মেইনস্ট্রিম এক করছে দফা কে, ঘোষণা দিয়ে আপনি তাদেরকে মেইনস্ট্রিম কিভাবে করছে আপনি কে, আপনি বললেন তো বলেন শহীদ এদেশের প্রেসিডেন্ট মানুষ জামাতের নেতৃত্ব গ্রহণ করবে না, সেই নাহিদ ইসলাম কোন লজ্জায় জামাতের নেতৃত্ব গ্রহণ করলো? জামাত কি নেতৃত্বে আছে? তো জামাত নেতৃত্ব নাতে কি আছে? কোথায় নেতৃত্বে আছে? এই সরকার 11 তো দলের আপনারা। নেতৃত্ব কে দেয়? আপনি দেন? সরকার তো আপনারা। এটা কে দেয়? 11 দল তো আলাদা জিনিস, আরে 11 দল তো সরকার না। শোনেন, আপনি শোনেন, এখানে ভাষা শিখাইতে আইছেন না। অভিযোগ করেছি, একটা উত্তর দিতে 2 দিন হইছে, একটা উত্তর দিয়েছেন, শুক্র 2 দিন হইছে সরকারে গেছেন, এখনই শুক্র কি হয়েছে? আপনি 18 মাস সরকারে ছিলেন না? এখনই আপনি তো দিয়েন না। মানুষকে শোনেন, তাদের এখনই ভাষার জ্ঞান দিতে আইছেন না। আমাকে বলেছিল অন্তত আপনার কাছে যে ভাষা শিখতে হবে না, দিব না, দেশ চালাতে দিব না, সেই উপদেশটা মাহফুজ আলম। ওনার ফেসবুক স্ট্যাটাস করেছেন আপনারা 18 মাসে যে ভাবে মানুষকে মাইনাস করেছেন, কে মাহফুজ আলম নাহিদ ইসলাম এখনো পর্যন্ত উপদেশ, সেটা তাদের ব্যাপার, আমাদের ব্যাপার মানে কি? সে কি আমার আপনারা 18 মাসে পুরো গণঅভ্যুত্থানকে ধ্বংস করেছেন, গণঅভ্যুত্থানকে আপনারা যেভাবে কলঙ্কিত করেছেন, চাঁদাবাজি, টেন্ডার বাণিজ্য, থানা থেকে চাঁদাবাজদেরকে আমি ছাড়িয়ে দিয়েছিলাম, পত্রিকা আসছে চাঁদাবাজি, থানা থেকে চাঁদাবাজদেরকে ছাড়িয়ে ধরাই, আপনাদের নামে কথা আসছিল, বিকাশ এই বিকাশ সেই বিকাশ এসব মানে কি? কথা আসছে, বিকাশের টাকা দিয়ে নাহিদ এগুলো বলেন না, মাহফুজ সেই বিকাশের টাকা দিয়ে আপনারা কি করছেন? আপনাদের দলের নেতাকর্মীরা বলে, খরচ দেওয়া হয়েছে, আপনাদের দলের নেতাকর্মীরা বলে, কোন ইতিহাস জানেন? আপনি জানেন? আপনার যে আপনি গণঅভ্যুত্থানে কোথায় ছিলেন? একবার ঘোষণা দিয়েছে, আপনি কোথায় ছিলেন? আমি গণঅভ্যুত্থানের সময় কোথায় ছিলাম খোঁজ নেন, এই টেলিভিশনের সাংবাদিকদের আপনি খোঁজ নেন আমার সম্পর্কে, আমি কোথায় ছিলাম? মানে জানেন না আপনি কোথায় ছিলেন? আপনার কাছে বলতে হবে নাকি? কোথায় ছিলেন আপনি? কোথায় ছিলেন? আপনাকে তো আমি দেখি না কখনো। দলে তার মাঠপর্যায়ে দেখি না, শুধু বুদ্ধি বুদ্ধি। শুনেন, এই বাংলাদেশে যদি বুদ্ধিজীবীরা সব করতে পারতো, পুলিশ দেখে সবার আগে বুদ্ধিজীবীরা, পুলিশের সবার আগে বুদ্ধিজীবীরা পরামর্শ দিয়েছিল দেশ স্বাধীনের দরকার ওই যে নেই, যে হাসনাত কাইয়ুমের নাম বলছে, সে হাসনাত কাইয়ুম জিজ্ঞেস করেন কোথায় ছিলেন? আন্দোলন সংগ্রাম তো কখনো করেন নাই, আপনি ওই হাসনাত কাইয়ুম জিজ্ঞেস করেন, সে বড় বড় বিপ্লবী হয়েছে, আপনি কোথায় ছিলেন? আপনি নামের আগে বিপ্লবী লাগাইছেন, কিসের কোথায় বিপ্লবী বিপ্লবী লাগাইছে? আমি বলছি আমার নাম, আমি কি করেছেন? বিতর্ক আসলে যতক্ষণ চলবে আমাদের পক্ষে এটা কন্টিনিউ করা খুব কঠিন। আমাদের অনুষ্ঠান শেষ করতে হবে। রাশেদ খান, সারাত হোসেন একদম শেষ। আমার আন্দোলন বিক্রি করে দিয়েছেন। আর কোন দেখেন আল্লাহর কি খেলা, এই নাহিদ ইসলাম জামাতের নেতৃত্বকে গ্রহণ করেছে, যে সময় জামাতের সাথে জটে গেল, আজকে তুষার সাহেব এখানে আছেন, তিনি তীব্র প্রতিবাদ জানিয়েছিলেন। এমনকি এই যে ইলেকশন মেকানিজমের কথা বলে না, জামাত তো এনসিপির সাথে সব থেকে বেশি মেকানিজম করেছে, তার আসনে মেকানিজম করেছে, তাকে ন্যূনতম সহযোগিতা করে নাই। এবং জামাত সম্পর্কে নির্বাচনের পরেও আমি তার মুখ থেকে অনেক গরম গরম বক্তব্য শুনেছি। মাঝে মধ্যে নিজের কাছে আমি প্রশ্ন করি, এইটাই কি তুষার সাহেবের সংস্কার, যে তিনি যে জামাতের গঠনমূলক সমালোচনা সবসময় করেছেন, তিনি এখন জামাতের কোনো সমালোচনা আমি এখানে করি, দেখবেন তিনি নোট করবেন এবং তিনি সেগুলোর উত্তর দিবেন। তো এইটা তো ভাই নতুন বন্দোবস্তের রাজনীতি না। আচ্ছা দেখেন, বাংলাদেশে যে লোডশেডিং হচ্ছে, বিদ্যুৎ বা গ্যাস সংকট, এটার জন্য কি বিএনপি সরকার দায়ী? এই যে 16 বছরে বাংলাদেশে যেভাবে সংকট সমস্যা সৃষ্টি করা হয়েছিল, আপনারা 18 মাসে কতটুকু পরিবর্তন করতে পেরেছেন? যদি আপনারা 18 মাসে কাঙ্ক্ষিত পরিবর্তন করতে পারতেন, তাহলে বিএনপি সরকার দায়িত্ব গ্রহণ করার পরে তারা আরও পরিবর্তন করতে পারত। কিন্তু এই যে ফখরুদ্দিন মঈনুদ্দিনের 2 বছর, তারপরে আওয়ামী লীগের 16 বছর, ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রায় 2 বছর, সব মিলে কয় বছর হলো? প্রায় 20 বছর না? তো এই 20-21 বছরের সমস্যা উত্তরাধিকার সূত্রে বিএনপি সরকার পেয়েছে, এটা কি 6 মাসে সমাধান করা সম্ভব? আমি অবাক হয়ে যাচ্ছি, শেষ করে 1 মিনিটে, আমি অবাক হয়ে যাচ্ছি, যেখানে এনসিপির মতন দল, যাদের তো মাথায় রাখা উচিত আমরা যে বিশৃঙ্খলা সৃষ্টি করছি জামাতের ফাঁদে পা দিয়ে, যদি এই কারণে আবারও জামাত যে হুমকি দিয়েছে। দেখেন গতকাল আমি দেখলাম যে জামাতের একজন এমপি আব্দুল্লাহ মোহাম্মদ তাহের সাহেব, তিনি কি বলেছেন? তিনি বলেছেন অ্যাজ এ পলিটিক্যাল পার্টি যদি আওয়ামী লীগ ফিরে আসে আমাদের কোনো আপত্তি নাই। এবং এর আগে জামাতের যিনি আমির, তিনি কি বলেছিলেন? তিনি বলেছিলেন আওয়ামী লীগকে সাধারণ ক্ষমা ঘোষণা করেছিলেন শুরুতে, এবং এরপরে তিনি কিছুদিন আগে নির্বাচনের আগে যে কথা বললেন, নির্বাচনের আগে তিনি বলেছিলেন যে আপনার আওয়ামী লীগকে তো সাধারণ ক্ষমা ঘোষণা করলোই, এবং দেখেন তাদের অনেক নেতৃবৃন্দ কিন্তু আওয়ামী লীগ সম্পর্কে নমনীয় বক্তব্য দিয়েছিল। ও সর্বশেষ যে কথা বলেছিল যে 96-এর মতন আমাদেরকে প্রস্তুতি নিতে হবে। তার মানে কি? তার মানে তারা এখন চাচ্ছে যে আওয়ামী লীগকে নর্মালাইজ করে এনসিপি জামাত এখন সরকার বিরোধী আন্দোলন করবে। এই জন্য আমি গতকাল একটি বক্তব্য রেখেছি যে এখন এই এনসিপি এবং জামাত তারা নব্য আওয়ামী লীগ হয়ে উঠছে, তাদের কথাবার্তা বক্তব্যগুলো তিনি অনেক গালিগালাজের কথা। এই মুহূর্তে এনসিপি যেখানে তাদের নিজেদের সক্ষমতা অর্জন করে তারা ভবিষ্যতে ক্ষমতায় যাওয়ার চিন্তা করা দরকার ছিল, এমনকি প্রধান বিরোধী দল হওয়ার চিন্তা করা দরকার ছিল, সেখানে তারা আসলে জামাতের মুখপাত্র হিসেবে কাজ করছে। তাদের 1 ডজন মতন নেতা তৈরি হয়েছে, কিন্তু কর্মী নাই। যাত্রাবাড়িতে সর্বশেষ যে প্রোগ্রাম করলো, দেখেন অনেক সাধারণ মানুষ তো, খেটে খাওয়া মানুষ তো বিএনপির প্রোগ্রামে আসে, এমনকি যে সময় ফ্যাসিস্ট আওয়ামী লীগ ক্ষমতায় ছিল সেখানেও গিয়েছে অনেকে, তাই না? তো এই যে একটা শ্রেণীর মানুষ যারা গরিব, আমরা দেখেছি যে এনসিপির আত্মপ্রকাশের পরে এই মানুষগুলোকে কিভাবে আসলে এক প্রকার টাকার লোভ দেখিয়ে সমাবেশে আনা হয়েছিল, এবং সেই সময় টেলিভিশন চ্যানেল,
অনেক গণমাধ্যমে, ইউটিউব চ্যানেল, যারা সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে, সেই বক্তব্যগুলো আসলে প্রচার হয়েছিল। তো মাঝখানে আমার কাছে মনে হয়েছিল যে সমালোচনার কারণে হয়তো এনসিপি তাদের সাংগঠনিক যে সক্ষমতা, আগামীতে প্রধান বিরোধী দল হওয়া বা ক্ষমতায় যাওয়া, সেদিকে হয়তো তারা মনোনিবেশ করেছে। কিন্তু সর্বশেষ যাত্রাবাড়ির প্রোগ্রামে দেখলাম যে তারা আসলে এক ধরনের টাকা দিয়ে ভাড়া করে লোক এনে সমাবেশ সফল করলো। এবং তারা বলছে যে আগামীতে যেটি হবে যে ঢাকার 2টি সিটি কর্পোরেশনে তাদের মেয়র প্রার্থী নাকি পাশ করবে। খুব ভালো কথা, এই ধরনের যদি থাকতেই পারে, আশা থাকতে পারে। কিন্তু সেখানকার যে আপনি ভিডিওগুলো দেখেন অনেকে প্রকাশ করেছে, সেখানেও কিন্তু লোক ভাড়া করে এনে সমাবেশ সফল করা লেগেছে। এখন দেখেন বাংলাদেশের ইতিহাসে আপনি দেখাতে পারবেন না যে কোথাও আসলে এইভাবে ভাড়া করা লোক দিয়ে গণ অভ্যুত্থান হয়েছে। এমনকি এই যে 24-এর গণ অভ্যুত্থান, এটিও সফল হয়নি। সুতরাং এনসিপির প্রতি আমার যে পরামর্শ থাকবে যে আপনারা নিজেদের সক্ষমতা অর্জনের দিকে আগে মনোনিবেশ করেন। বিএনপির পতন ঘটিয়ে যদি আপনি ক্ষমতায় না যেতে পারেন, যদি আওয়ামী লীগের হাতে ক্ষমতা আবার ধরিয়ে দেন, তাহলে আপনার লাভটা কি? আওয়ামী লীগ ফিরে এসে তো আপনাকে ফাঁসিতে ঝুলাবে। বিএনপিরও ক্ষতি করবে, কিন্তু আপনার তো বেশি হবে, কারণ আওয়ামী লীগের ক্ষোভ তো সব থেকে বেশি এনসিপির প্রতি, তাই না? আচ্ছা, যাই হোক, তুষার সাহেব যেটি বলছিলেন যে সরকার এই করছে সেই করছে, সরকার আসলে পাস মার্কই অর্জন করতে পারছে না। জি, আপনারা তো 18 মাস ক্ষমতায় ছিলেন। 18 মাসে আপনারা তো 33 তো দূরে থাক, আপনারা তো সব মিলে 10ও অর্জন করতে পারেন নাই। সংস্কারের কথা বলছিলেন না, বলছিলেন যে আমরা সংস্কার না করে কোনো নির্বাচন দেব না। এখন এনসিপি বলবে যে ওই সরকার তো আমাদের ছিল না। আর ওই সরকারের যিনি বলা যায় যে সবথেকে প্রভাবশালী উপদেষ্টা নাহিদ ইসলাম, তিনি এই দল গঠন করেছেন উপদেষ্টা থাকাকালীন সময়ে। এবং এটি আমি চ্যালেঞ্জ করে বলতে পারি যে ওই যে মন্ত্রীপাড়ায় নাহিদ ইসলামের যে বাসা, সেই বাসায় বসে এনসিপি নামক দল গঠিত হয়েছে। এবং সব কিছু যে সময় ফাইনাল হয়ে গেছে, সেই সময় তিনি পদত্যাগ করে দলে তিনি আহ্বায়ক হয়েছেন। তো একটা কিংস পার্টি আপনারা, একটা জুলাই গণ অভ্যুত্থানকে কেন্দ্র করে এই ধরনের পার্টি আপনারা গঠন করতে পারলেন? এটা কি গণ অভ্যুত্থানের সাথে বেইমানি না? অন্যান্য স্টেক হোল্ডারদের সাথে বেইমানি করে আপনারা কিভাবে সরকারের সুযোগ সুবিধা নিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসের তত্ত্বাবধানে আরও কয়েকজন উপদেষ্টা সহযোগিতা নিয়ে আপনারা একটি দল গঠন করলেন? তো এই দল তো গণমানুষের দল না। এখন যে গণমানুষের কথা বলতেছেন, আপনাদের এই গণমানুষের জন্য আন্দোলন করতে ন্যূনতম লজ্জা থাকা উচিত। কারণ আমি তো বাস্তব প্রমাণ, ওই সময় তো আমি গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক, আমাদেরকে অসংখ্যবার নাহিদ ইসলাম ডেকেছে, তাই না? উপদেষ্টা থাকাকালীন সময়ে দল গঠন করার জন্য আমাদেরকে ডেকেছে। এমনকি যে দেখেন, তিনি এর আগে যে রাষ্ট্র সংস্কার আন্দোলন নামক যে রাজনীতি তিনি করতেন, তাই না? অ্যাডভোকেট হাসনাত কায়ুম সাহেব বাংলাদেশের একজন খুবই, আমি মনে করি একজন ভালো মানুষ, সৎ লোক। হ্যাঁ, তার রাজনৈতিক সমালোচনা তিনি বিভিন্ন দলকে নিয়ে করে থাকেন। এই মানুষটার সাথে এনসিপি যে ধরনের মুনাফিকি করেছে, এটা তো ভাই নতুন বন্দোবস্ত না। তিনি কিন্তু যুগপৎ আন্দোলনে বিএনপির সাথে ছিলেন। তাকে বলা হলো যে আমরা আর যার সাথে যাই না কেন, আমরা জামাতের সাথে যাব না। এমনকি সেই মিটিংয়ে আমিও ছিলাম। সেখানে নাসিরউদ্দিন পাটোয়ারি সহ হাসনাত, সার্জিস আমার এক প্রকার পা ধরার মতো অবস্থা করেছিল আমি যাতে জামাতের সাথে বা তাদের সাথে জোটে যাই। কিন্তু আমি জানতাম যে তারা আসলে গণ অধিকার পরিষদকে এখানে আনবে, একটা ডস দিবে। তাদের সমস্ত চুক্তি জামাতের সাথে হয়ে গেছে। তো দেখেন, ওই সময় তারা বলেছিল যে আমরা আর যার সাথে জোটে যাই না কেন, আমরা জামাতের সাথে যাব না। এবং সেই কথার উপর আস্থা রেখে এই যে হাসনাত কায়েম সাহেব তাদের সাথে এসেছিল, অথচ বিএনপির সাথে তিনি যুগপৎ আন্দোলন করেছেন, লড়াই করেছেন, সংগ্রাম করেছেন। হয়তো বিএনপির সাথে জোটগতভাবে ইলেকশন করলে তিনি আজকে এমপি হতে পারতেন। কিন্তু এই মানুষটার সাথে এনসিপি প্রতারণা করেছে, কারণ তিনি তো কখনো জামাতের রাজনীতি করবেন না। এবং তুষার সাহেবও বলতে পারবে যে হাসনাত কায়েম সাহেব একজন কতটা ভালো মানুষ, কারণ তিনি একসময় আমার আইনজীবী ছিলেন। আমরা যে সময় 2018 সালে জেলে গিয়েছি। এখন এই মানুষটা সর্বশেষ এনসিপি সম্পর্কে কি বলেছে জানেন? যে এনসিপি জাতির যে ক্ষতি করেছে এনসিপিও জানে না। তো এরকম হাজারো হাসনাত কায়েমদের অভিশাপে এনসিপি আজকে মানে দেখেন যে ধরনের সম্ভাবনা সৃষ্টি হয়েছিল, সেই সম্ভাবনা আজকে কোথায় গিয়েছে? আজকে তারা ফ্যানের বাতাস খাচ্ছে আর সামনে হ্যারিকেন বসিয়ে মানে তারা বলছে যে মানে গ্যাস দাও, বিদ্যুৎ দাও, নাইলে গদি ছেড়ে দাও। হ্যাঁ, তো গদি যদি বিএনপি ছাড়ে, সেই গদিতে আপনাকে তাকে বসতে হবে। জামাতকে বসাবেন? আপনি তো বলেছিলেন জামাত স্বাধীনতা বিরোধী, সার্বভৌমত্ব বিরোধী, মানচিত্র বিরোধী। এই জামাত যদি ক্ষমতায় যায়, দেশ ধ্বংস হয়ে যাবে না। এই কথা নাসিরউদ্দিন পাটোয়ারি বলেছিল। নাহিদ ইসলাম বলেছিল জামাত কোনো সংস্কার চায় না, জামাত সংস্কারের নামে, পিয়ারের নামে জাতির সাথে ধোঁকাবাজি করছে। তাহলে আমার কথা হলো যে জামাতের সাথে সংস্কারের জন্য গিয়েছেন, তাহলে কি? তাহলে এই যে 11 দলীয় জোট, যদিও 2 দল তাদেরকে বর্জন করেছে, এখন 9 দলীয় জোট তো সংস্কারের নামে প্রতারণা করতেছে। এবং এই কথা তো নাহিদ ইসলাম বলেছিল। আর নাহিদ ইসলাম কি বলেছিল? 11 দলীয় জোট না, 9 দলীয় জোট, 2 দল চলে গেছে। জামাতের বিরুদ্ধে নানান ধরনের অভিযোগ, কর্তৃত্ববাদের অভিযোগ এবং আরও অনেক অভিযোগ, যে তারা আমাদেরকে ন্যূনতম মূল্যায়ন করে না, আমাদের সাথে আলোচনা করে না, এরকম অনেক অভিযোগ করে তারা আসলে ওই জোট ছেড়ে দিয়েছে। তো যে কথা বলছিলাম, নাহিদ ইসলাম বলেছিল যে
এদেশের মানুষ জামাতের নেতৃত্বকে গ্রহণ করবে না।